1899 সালে টেসলা এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন, যা 100 বছরেরও বেশি সময় ধরে খুব কমই প্রকাশিত হয়েছে। এতে টেসলা কোনো রাগঢাক না করেই বিজ্ঞানের সেই বৃহৎ ষড়যন্ত্রের কথা তুলে ধরেন, যা তখন ইতোমধ্যেই পুরোদমে চলছিল, ইথার তত্ত্বকে দমন করা এবং সেটিকে আড়াল করার জন্য নতুন এক ভুজা বিজ্ঞান প্রতিষ্ঠা করা, পাশাপাশি টেসলা নিজের কাজকেও দমিয়ে রাখা। একবার 1899 সালে নিকোলা টেসলা এক সাংবাদিক জন স্মিথকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে টেসলা বলেছিলেন, সবকিছুই আলো, সেই আলোরই একটি রশ্মির মধ্যে জাতিগুলোর ভাগ্য নিহিত আছে। প্রতিটি জাতিরই সেই মহান আলোর উৎসে নিজস্ব একটি রশ্মি রয়েছে, যেটিকে আমরা সূর্য হিসেবে দেখি। এই সাক্ষাৎকারে আধুনিক যুগের এই মহান আবিষ্কারক ও দূরদর্শী মানুষটি মানবজাতির এক নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, যা আমরা প্রথম ও শেষ সময়ের আলোর যোদ্ধারা 1 শতাব্দী পরে সৃষ্টি করেছি। PAT এর প্রতিটি উচ্চস্তরের গুরুর জন্য এটি অবশ্যই পড়ার মতো। এই সাক্ষাৎকারের একটি অংশ উৎসর্গ করা হয়েছে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব সম্পর্কে টেসলার সমালোচনার প্রতি, যেখানে ইথারকে শক্তি হিসেবে অস্বীকার করা হয়েছে। আমি কি সার্বজনীন সূত্রের নতুন তত্ত্বকে প্রমাণ করেছি কেন আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব সম্পূর্ণ ভুল এবং কেন শূন্যস্থান বলে কিছু নেই, বরং সবকিছুই শক্তি। এভাবেই আমি এই সাক্ষাৎকারে প্রকাশিত টেসলার ধারণাগুলোকেই সমর্থন করছি। সাংবাদিক: মিস্টার টেসলা, আপনি তো মহাজাগতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়া একজন মানুষ হিসেবে খ্যাতি অর্জন করেছেন। আপনি কে, মিস্টার টেসলা? টেসলা: এটা একটি যথার্থ প্রশ্ন, মিস্টার স্মিথ, এবং আমি এর একটি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। সাংবাদিক: কেউ কেউ বলে আপনি ক্রোয়েশিয়ার একজন মানুষ, লিকা নামে একটা এলাকার, যেখানে মানুষের সঙ্গে সঙ্গে গাছপালা, পাথর আর তারাভরা আকাশও যেন বড় হয়ে ওঠে। তারা আরও বলে, আপনার গ্রামের নাম পাহাড়ি ফুলের নামে রাখা, আর আপনি যেখানে জন্মেছেন সেই বাড়িটা নাকি জঙ্গলের পাশে আর একটা গির্জার কাছেই। টেসলা: সত্যি বলতে, এগুলো সবই সত্য। আমি আমার সার্বীয় পরিচয় এবং আমার ক্রোয়েশিয়ার মাতৃভূমি নিয়ে গর্বিত। সাংবাদিক: ফিউচারিস্টরা বলে, বিংশ ও একবিংশ শতাব্দীর জন্ম নাকি নিকোলা টেসলার মাথাতেই হয়েছে। তারা বিপরীতমুখী ম্যাগনেটিক ফিল্ডের কথা উদ্যাপন করে এবং ইন্ডাকশন ইঞ্জিনের প্রশংসায় গান গায়। তারা তার স্রষ্টাকে এমন একজন শিকারী বলে, যিনি পৃথিবীর গভীর থেকে আলোকে নিজের জালে ধরেছিলেন, আর এমন একজন যোদ্ধা, যিনি আকাশ থেকে আগুন দখল করেছিলেন। অল্টারনেটিং কারেন্টের জনক পদার্থবিদ্যা ও রসায়নকে বিশ্বের অর্ধেক অংশে আধিপত্য করতে দেবেন। ইন্ডাস্ট্রি তাকে তাদের সর্বোচ্চ সাধু হিসেবে ঘোষণা করবে, সবচেয়ে বড় উপকারভোগীদের জন্য এক ধরনের ব্যাংকার হিসেবেও তাকে দেখা হবে। আর বলা হয়, নিকোলা টেসলা ল্যাবরেটরিতেই প্রথমবার অ্যাটম ভাঙা হয়। একটা অস্ত্র তৈরি হয়েছে যা ভূমিকম্পের মতো কম্পন সৃষ্টি করতে পারে। ব্ল্যাক কসমিক রে আবিষ্কার হয়েছে। ভবিষ্যতের টেম্পলে 5টি জাতি তার কাছে প্রার্থনা করবে, কারণ তিনি তাদের একটি বড় গোপন কথা শিখিয়েছিলেন, এম্পেডোক্লিসের এলিমেন্টগুলোকে ইথারের জীবনশক্তি দিয়ে সিক্ত করা যায়। টেসলা: হ্যাঁ, এগুলো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার। আমি একজন পরাজিত মানুষ। আমি আমার সবচেয়ে বড় কাজটা করতে পারিনি, যেটা আমি করতে পারতাম। সাংবাদিক: সেটা কি, মিস্টার টেসলা? টেসলা: আমি পুরো পৃথিবীকে আলোকিত করতে চেয়েছিলাম। সেখানে এতটাই বিদ্যুৎ আছে যে তা দ্বিতীয় সূর্য হয়ে উঠতে পারে। পৃথিবীর চারপাশে বিষুবরেখা বরাবর আলো দেখা দিত, ঠিক যেমন শনি গ্রহের চারপাশে রিং থাকে। মানবজাতি এখনও বড় এবং ভালো জিনিসের জন্য প্রস্তুত নয়। কলোরাডো স্প্রিংসে আমি পৃথিবীকে বিদ্যুৎ দিয়ে ভিজিয়েছিলাম। আমরা অন্যান্য শক্তিকেও পানি দেওয়ার ঘি মতো করে ব্যবহার করতে পারি, যেমন পজিটিভ মেন্টাল এনার্জি। এগুলো পাওয়া যায় বাক বা মোৎসার্টের সঙ্গীতে, অথবা মহান কবিদের কবিতায়। পৃথিবীর ভেতরে রয়েছে আনন্দ, শান্তি আর ভালোবাসার শক্তি। এগুলোর প্রকাশ হল মাটিতে গজানো ফুল, পৃথিবী থেকে পাওয়া খাদ্য, আর যা কিছু মানুষের মাতৃভূমিকে গড়ে তোলে। আমি বহু বছর ধরে খুঁজেছি কিভাবে এই শক্তি মানুষের উপর প্রভাব ফেলতে পারে। গোলাপের সৌন্দর্য আর সুগন্ধকেও ওষুধ হিসেবে ব্যবহার করা যায়, আর সূর্যের রশ্মিকে খাবার হিসেবেও ব্যবহার করা সম্ভব। জীবনের রূপ অসীম সংখ্যক, আর বিজ্ঞানীদের কাজ হল প্রতিটি পদার্থের মধ্যে সেই রূপগুলো খুঁজে বের করা। এক্ষেত্রে 3টি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যা কিছু করি, সবই সেই 3টি জিনিসের সন্ধান। আমি জানি আমি হয়তো সেগুলো পুরোপুরি খুঁজে পাব না, তবুও আমি সেগুলো খোঁজা ছাড়ব না। সাংবাদিক: সেই 3টি জিনিস কি? টেসলা: 1 নম্বর হল খাদ্য। কোনো নক্ষত্রীয় বা পার্থিব শক্তি দিয়ে পৃথিবীর ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো যায়? আর কোনো পানীয় দিয়ে সব তৃষ্ণার্তকে এমনভাবে সিক্ত করা যায়, যাতে তারা হৃদয়ে আনন্দ অনুভব করে এবং বুঝতে পারে যে তারা নিজেরাই যেন দেবতুল্য?
আরেকটি বিষয় হল মানুষের জীবন যে দুঃখ আর অশুভ শক্তির মধ্যে দিয়ে যায় সেই অশুভ শক্তিকে ধ্বংস করা। এগুলো কখনো কখনো মহাশূন্যের গভীরে এক ধরনের মহামারীর মতো ছড়িয়ে পড়ে। এই শতাব্দীতে সেই রোগ পৃথিবী থেকে মহাবিশ্বেও ছড়িয়ে পড়েছে। তৃতীয় বিষয়টি হল, মহাবিশ্বে কি অতিরিক্ত আলো আছে? আমি এমন একটি নক্ষত্র আবিষ্কার করেছি যা সব জ্যোতির্বিদ্যা ও গাণিতিক নিয়ম অনুযায়ী বিলীন হয়ে যাওয়ার কথা, কিন্তু তবুও যেন কোনো পরিবর্তনই হয় না। এই নক্ষত্রটি আমাদের এই গ্যালাক্সিতেই আছে। এর আলো এমন ঘনত্বে পৌঁছাতে পারে যে তা একটি আপেলের চেয়েও ছোট একটি গোলকের মধ্যে ধরে যায়, অথচ তার ভর আমাদের সৌরজগতের চেয়েও বেশি। ধর্ম ও দর্শন বলে মানুষ খ্রিস্ট, বুদ্ধ বা জরথুস্ত্র হতে পারে। কিন্তু আমি যা প্রমাণ করার চেষ্টা করছি তা আরও বিস্ময়কর এবং প্রায় অসম্ভবের মতো। তা হল মহাবিশ্বে এমন ব্যবস্থা তৈরি করা যাতে প্রতিটি সত্তাই জন্ম নেয় খ্রিস্ট, বুদ্ধ বা জরথুস্ত্রের মতো হয়ে। আমি জানি মাধ্যাকর্ষণ এমন কিছু নয় যা উড়ার পথে বাধা দেয়, বরং উড়ার জন্য যা যা দরকার তার সাথেই এটি সম্পর্কিত। আর আমার উদ্দেশ্য কখনোই উড়োজাহাজ বা ক্ষেপণাস্ত্রের মতো উড়ন্ত যন্ত্র বানানো নয়, বরং মানুষকে শেখানো যে সে নিজের কি ডানা কি দিয়ে নিজেই সচেতনভাবে উঠতে পারে। এর পাশাপাশি আমি চেষ্টা করছি বাতাসে থাকা শক্তিকে জাগিয়ে তুলতে। প্রকৃতপক্ষে এটাই শক্তির অন্যতম প্রধান উৎস। যাকে আমরা শূন্যস্থান বলে মনে করি তা আসলে এমন পদার্থের প্রকাশ যা এখনও জাগ্রত হয়নি। এই পৃথিবীতে বা মহাবিশ্বে কোনো খালি শূন্যস্থান নেই। আর ব্ল্যাক হোল নিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা যা বলেন সেগুলো আসলে সবচেয়ে শক্তিশালী শক্তি ও জীবনের উৎস। সাংবাদিক, আপনার হোটেল ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া ক্ষীর ৩৩ তলার ঘরের জানালায় প্রতিদিন সকালে পাখিরা এসে বসে। টেসলা, মানুষের পাখিদের প্রতি আবেগ থাকা উচিত। কারণ তাদের ডানা আছে। একসময় মানুষেরও ছিল সত্যিকারের দেখা যায় এমন ডানা। সাংবাদিক, আপনি তো সেই দুর্সমিলিয়ানের দিনগুলো থেকেই যেন উড়ে বেড়ানো বন্ধ করেননি। টেসলা, আমি একবার ছাদের উপর থেকে উঠতে চেয়েছিলাম কিন্তু পড়ে গিয়েছিলাম। তখনকার বাচ্চাদের হিসাব ভুলও হতে পারে। মনে রেখো, যৌবনের ডানায় জীবনের সবকিছু থাকে। সাংবাদিক, আপনি কি কখনো বিয়ে করেছেন? আপনার প্রেম বা কোনো নারীর প্রতি আকর্ষণ ছিল এমন কিছু জানা যায় না। আপনার যৌবনের ছবিতে দেখা যায় আপনি একজন সুন্দর চেহারার মানুষ ছিলেন। টেসলা, হ্যাঁ, আমি বিয়ে করিনি। এখানে দুইটা দৃষ্টিভঙ্গি আছে, অত্যধিক ভালোবাসা বা একেবারেই না। মাঝামাঝি অবস্থান মানুষকে তরুণ করে রাখে। কিছু মানুষের জন্য নারী তার জীবনশক্তি ও মনোবলকে লালন করে, শক্তিশালী করে। আবার কিছু মানুষের জন্য একা থাকাটাই একই কাজ করে। আমি দ্বিতীয় পথটাই বেছে নিয়েছি। সাংবাদিক, আপনার ভক্তরা অভিযোগ করছে যে আপনি আপেক্ষিকতার তত্ত্বকে আক্রমণ করছেন। আপনার আরও অদ্ভুত দাবি হল পদার্থে কোনো শক্তি নেই। কিন্তু সবকিছুই তো শক্তিতে ভরপুর। তাহলে সেই শক্তি কোথায়? টেসলা, প্রথমে ছিল শক্তি, তারপর পদার্থ। সাংবাদিক, মিস্টার টেসলা, এটা তো এমন হল যেন আপনি বললেন আপনাকে আপনার বাবা জন্ম দিয়েছেন, আপনি নিজে নন। টেসলা, ঠিক তাই। তাহলে মহাবিশ্বের জন্ম কিভাবে হয়? পদার্থ সৃষ্টি হয় মূল ও চিরন্তন শক্তি থেকে, যাকে আমরা আলো নামে চিনি। সেই আলো জ্বলে উঠেছিল, আর সেখান থেকেই তারা, গ্রহ, মানুষ, পৃথিবীর সবকিছু এবং সমগ্র মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। পদার্থ হল সেই অসীম আলোরই বিভিন্ন রূপের প্রকাশ, কারণ শক্তি পদার্থের চেয়েও প্রাচীন। সৃষ্টির 4টি নিয়ম আছে। প্রথমটি হল সবকিছুর উৎস এমন এক রহস্যময় ও অন্ধকার জাল যাকে মন কল্পনা করতে পারে না বা গণিত মাপতে পারে না। সেই জালের মধ্যেই পুরো মহাবিশ্ব বিদ্যমান। দ্বিতীয় নিয়ম হল এক ধরনের অন্ধকার ছড়িয়ে পড়া, যা আসলে আলোরই প্রকৃত স্বভাব, যা ব্যাখ্যাতীত অবস্থা থেকে বেরিয়ে আলোতে রূপান্তরিত হয়। তৃতীয় নিয়ম হল আলোর পদার্থে রূপ নেওয়ার অপরিহার্যতা। চতুর্থ নিয়ম হল কোনো শুরু নেই, কোনো শেষও নেই, আগের 3টি নিয়ম সবসময় চলতে থাকে, আর সৃষ্টি চিরন্তন। সাংবাদিক, আপেক্ষিকতার তত্ত্বের বিরুদ্ধে আপনার বিরোধিতা এতটাই তীব্র যে আপনি নাকি নিজের জন্মদিনের পার্টিতেও এর স্রষ্টার বিরুদ্ধে বক্তৃতা দেন। টেসলা, মনে রেখো, এটা বাঁকানো স্পেস নয়, বরং মানুষের মনই অসীমতা আর অনন্তকালকে বুঝতে পারে না। যদি আপেক্ষিকতার তত্ত্বকে তার স্রষ্টা সত্যি সত্যি পুরোপুরি বুঝতেন, তাহলে তিনি শারীরিকভাবেও অমরত্ব লাভ করতে পারতেন, যদি তিনি তা চাইতেন। আমি আলোরই একটি অংশ, আর সেই আলোই হল সঙ্গীত। এই আলো আমার 6টি ইন্দ্রিয়কে পূর্ণ করে। আমি তা দেখি, শুনি, অনুভব করি, গন্ধ পাই, স্পর্শ করি এবং চিন্তাও করি। সেই আলো নিয়ে চিন্তা করাটাই আমার 6ষ্ঠ ইন্দ্রিয়। আলোর কণাগুলো যেন লেখা সঙ্গীতের নোট।
একটি বজ্রপাতই হতে পারে একটি পূর্ণ সুর। হাজারো বজ্রপাত মিলে হতে পারে একটি কনসার্ট। এই কনসার্টের জন্য আমি এমন এক বল লাইটনিং তৈরি করেছি, যা হিমালয়ের বরফ থাকা শৃঙ্গেও শোনা যেতে পারে। পিথাগোরাস আর গণিত সম্পর্কে একজন বিজ্ঞানীকে সতর্ক থাকতে হয়, এই দুইটির সীমা লঙ্ঘন করা যায় না। সংখ্যা আর সমীকরণ হল মহাজগতের সঙ্গীতের চিহ্ন। আইনস্টাইন যদি এই শব্দগুলো শুনতেন, তাহলে তিনি আপেক্ষিকতার তত্ত্ব তৈরি করতেন না। এই শব্দগুলো হল মনের কাছে পাঠানো বার্তা যে জীবন অর্থপূর্ণ, মহাবিশ্ব এক নিখুঁত সুরে গাথা, আর তার সৌন্দর্যের সৃষ্টি ও কারণ এবং তার ফলের মূল ভিত্তি। এই সঙ্গীতই নক্ষত্রমণ্ডলীর চিরন্তন চক্র। সবচেয়ে ক্ষুদ্র নক্ষত্রটিও ইতিমধ্যেই তার সুরের রচনা সম্পন্ন করেছে এবং যা মহাজাগতিক সিম্ফনিরই একটি অংশ। পৃথিবীতে মানুষের হৃদস্পন্দনও সেই সিম্ফনিরই অংশ। নিউটন বুঝেছিলেন মহাজাগতিক বস্তুর জ্যামিতিক বিন্যাস ও গতির মধ্যেই রহস্য লুকিয়ে আছে। তিনি স্বীকৃতি দিয়েছিলেন যে মহাবিশ্বে এক সর্বোচ্চ সামঞ্জস্যের নিয়ম বিদ্যমান। বাঁকানো স্থান আসলে বিশৃঙ্খলা, আর বিশৃঙ্খলা কখনোই সঙ্গীত নয়। আইনস্টাইন হলেন সেই সময়ের বার্তাবাহক, যেখানে শব্দ আর তীব্র আবেগের বিস্ফোরণ আছে। সাংবাদিক: মিস্টার টেসলা, আপনি কি সেই সঙ্গীত শুনতে পান? টেসলা: আমি সেটা সবসময় শুনি। আমার আধ্যাত্মিক কান যেন আমাদের মাথার ওপর দেখা আকাশের মতো বিশাল। আমার স্বাভাবিক শ্রবণশক্তি আমি রাডারের মাধ্যমে আরও বাড়িয়েছি। আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী দুটি সমান্তরাল রেখা অসীমে গিয়ে মিলিত হবে। সেই অনুযায়ী আইনস্টাইনের বাঁকানো ধারণাও একসময় সোজা হয়ে যাবে। একবার কোনো শব্দ সৃষ্টি হলে তা চিরকাল থাকে। মানুষের কাছে তা হারিয়ে যেতে পারে, কিন্তু তা নীরবতার মধ্যেও অস্তিত্বে থাকে, আর এই নীরবতাই মানুষের সবচেয়ে বড় শক্তি। না, আমার মিস্টার আইনস্টাইনের বিরুদ্ধে কিছুই নেই। তিনি একজন সদয় মানুষ এবং অনেক ভালো কাজ করেছেন, যার কিছু ভবিষ্যতে সেই সঙ্গীতের অংশ হয়ে যাবে। আমি তাকে লিখব এবং বোঝানোর চেষ্টা করব যে ইথার আসলেই বিদ্যমান, আর তার কণাগুলোই মহাবিশ্বকে সুরের মধ্যে ধরে রাখে এবং জীবনকে চিরন্তন করে রাখে। সাংবাদিক: দয়া করে বলুন, কোনো অবস্থায় পৃথিবীতে ফেরেশতারা অবতরণ করে? টেসলা: আমার কাছে এর 10টি শর্ত আছে। সবকিছু ভালোভাবে নথিবদ্ধ ও সতর্কভাবে সংরক্ষণ করতে হবে। সাংবাদিক: আমি আপনার প্রতিটি কথা নথিভুক্ত করব, প্রিয় মিস্টার টেসলা। টেসলা: প্রথম শর্ত হল নিজের কাজ আর উদ্দেশ্য সম্পর্কে উচ্চমাত্রার সচেতনতা থাকা। সেটা শুরু থেকেই অন্তত অস্পষ্টভাবে হলেও থাকতে হয়। আমরা যেন মিথ্যা বিনয় না করি। একটা ওক গাছ জানে সে ওক গাছ, আর পাশে থাকা ঝোপ জানে সে ঝোপই। আমি যখন 12 বছর বয়সী ছিলাম, তখনই নিশ্চিত ছিলাম যে আমি নায়াগ্রা জলপ্রপাত পর্যন্ত পৌঁছাব। আমার বেশিরভাগ আবিষ্কারের ক্ষেত্রেই আমি ছোটবেলা থেকেই জানতাম যে আমি এগুলো অর্জন করব, যদিও সবটা তখন স্পষ্ট ছিল না। দ্বিতীয় শর্ত হল দৃঢ় সংকল্প। আমি যা কিছু করার সিদ্ধান্ত নিয়েছি সবই সম্পন্ন করেছি। সাংবাদিক: মিস্টার টেসলা, অভিযোজনের তৃতীয় শর্তটি কি? টেসলা: জীবনের সব গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক শক্তিকে কাজের দিকে সঠিকভাবে পরিচালনা করা। তাই মানুষের বহু প্রভাব ও চাহিদাকে পরিশুদ্ধ করতে হয়। এজন্য আমি কিছুই হারাইনি, বরং কেবল অর্জন করেছি। আমি তাই দিন-রাত প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। লিখে রাখুন, নিকোলা টেসলা একজন সুখী মানুষ ছিলেন। চতুর্থ শর্ত হল নিজের শারীরিক গঠনকে কাজের সাথে মানিয়ে নেওয়া। সাংবাদিক: আপনি কি বোঝাতে চাইছেন, মিস্টার টেসলা? টেসলা: প্রথমত, এই দেহযন্ত্রকে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা। মানুষের শরীর একটি নিখুঁত যন্ত্র। আমি আমার শরীরের কি সার্কিট জানি এবং তার জন্য কি ভালো তা বুঝি। যে খাবার বেশিরভাগ মানুষ খায় তা আমার জন্য ক্ষতিকর এবং বিপজ্জনক। কখনো কখনো আমার মনে হয় পৃথিবীর সব রাঁধুনিরা যেন আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে যুক্ত। আমার হাতটা ধরুন। সাংবাদিক: এটা তো ঠান্ডা ছিল। টেসলা: হ্যাঁ। রক্তপ্রবাহ নিয়ন্ত্রণ করা যায়, আর আমাদের ভেতর ও চারপাশের অনেক প্রক্রিয়াও নিয়ন্ত্রণযোগ্য। তুমি ভয় পাচ্ছ কেন, তরুণ? সাংবাদিক: এটা তো এমন এক গল্প, যেখানে মার্ক টোয়েন কি মিস্টেরিয়াস স্ট্রেঞ্জার কি নামে এক রহস্যময় চরিত্র লিখেছেন। সেই দারুণ কি শয়তান কি বিষয়ক বইটি নাকি আপনার থেকেই অনুপ্রাণিত? টেসলা: লুসিফার কি শব্দটাই বরং বেশি আকর্ষণীয় শোনায়। মিস্টার টোয়েন একটু রসিকতা করতে ভালোবাসেন। আমি ছোটবেলায় একবার তার বই পড়ে সুস্থ হয়ে উঠেছিলাম। এখানে যখন আমরা দেখা করেছিলাম এবং তাকে সেটা বলেছিলাম, তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে কেঁদে ফেলেছিলেন। আমরা বন্ধুত্ব গড়ে তুলি, আর তিনি প্রায়ই আমার ল্যাবে আসতেন।
একবার তিনি আমাকে অনুরোধ করেছিলেন এমন একটি যন্ত্র দেখাতে যা কম্পনের মাধ্যমে গভীর আনন্দের অনুভূতি সৃষ্টি করতে পারে। এটা ছিল আমার কিছু বিনোদনমূলক আবিষ্কারের একটি, যেগুলো আমি মাঝে মাঝেই তৈরি করতে পছন্দ করতাম। আমি মিস্টার টোয়েনকে সতর্ক করেছিলাম যেন তিনি সেই কম্পনের মধ্যে বেশি সময় না থাকেন। তিনি শোনেননি এবং আরও কিছুক্ষণ থেকে যান। শেষ পর্যন্ত তিনি যেন এক ধরনের রকেটের মতো প্যান্ট ধরে একটি নির্দিষ্ট ঘরের দিকে ছুটে যান। এটা ছিল খুবই হাস্যকর একটা ঘটনা, কিন্তু আমি নিজে বিশ্বাসটাকে সিরিয়াসভাবেই নিয়েছিলাম। তবে শারীরিক সার্কিট ঠিক রাখার জন্য খাবারের পাশাপাশি স্বপ্নও খুব গুরুত্বপূর্ণ। দীর্ঘ ও ক্লান্তিকর কাজের পর, যা অনেক সময় অতিমানবীয় পরিশ্রম দাবি করত, মাত্র 1 ঘণ্টা ঘুমেই আমি পুরোপুরি পুনরুদ্ধার হয়ে যেতাম। আমি ঘুমকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করেছিলাম, নিজে নির্ধারিত সময়ে ঘুমিয়ে পড়তে এবং জেগে উঠতে পারতাম। আর কোনো বিষয় যদি আমি বুঝতে না পারতাম, আমি নিজেকে বাধ্য করতাম স্বপ্নের মধ্যেই সেটি নিয়ে চিন্তা করতে, আর সেখান থেকেই সমাধান খুঁজে পেতাম। টেসলা অভিযোজনের পঞ্চম শর্ত হল স্মৃতি। অধিকাংশ মানুষের ক্ষেত্রে মস্তিষ্ক হল পৃথিবী সম্পর্কে জ্ঞান আর জীবনের অভিজ্ঞতা জমা রাখার ভাণ্ডার। কিন্তু আমার ক্ষেত্রে মস্তিষ্ক শুধু মনে রাখার জন্য নয়, বরং প্রয়োজন অনুযায়ী ঠিক সময়ে যা দরকার সেটাই বেছে নেয়। এটা আমাদের চারপাশেই আছে, শুধু গ্রহণ করতে জানতে হয়। আমরা একসময় যা দেখেছি, শুনেছি, পড়েছি বা শিখেছি, সবই আলোর কণার মতো রূপে আমাদের সঙ্গে থাকে। আমার কাছে এই কণাগুলো অনুগত এবং বিশ্বস্ত। গোটের ফাউস্ট, যা আমার প্রিয় বই, আমি ছাত্রাবস্থায় জার্মান ভাষায় মুখস্থ করেছিলাম, আর এখন আমি তা পুরোটা আবৃত্তি করতে পারি। আমি আমার অনেক আবিষ্কার বহু বছর ধরে শুধু মনের ভেতরেই ধরে রেখেছিলাম, তারপরই সেগুলো বাস্তবে রূপ দিয়েছি। সাংবাদিক, আপনি প্রায়ই ভিজুয়ালাইজেশনের শক্তির কথা বলেছেন। টেসলা, আমার যত আবিষ্কার, তার জন্য আমি অনেকটাই ভিজুয়ালাইজেশনকে ধন্যবাদ দিতে পারি। আমার জীবনের ঘটনাগুলো এবং আমার আবিষ্কারগুলো আমার চোখের সামনে বাস্তবের মতোই স্পষ্টভাবে দেখা যায়, যেমন কোনো ঘটনা বা বস্তু দেখা যায়। যৌবনে আমি এই শক্তিকে না বুঝে ভয় পেতাম, কিন্তু পরে আমি শিখেছি এটাকে এক অসাধারণ ক্ষমতা ও উপহার হিসেবে ব্যবহার করতে। আমি এটাকে লালন করেছি এবং খুব যত্ন করে রক্ষা করেছি। আমার অনেক আবিষ্কার আমি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে সংশোধন করেছি এবং সেভাবেই সম্পূর্ণ করেছি। এমনকি জটিল গাণিতিক সমীকরণও আমি মানসিকভাবে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে সমাধান করি। এই ক্ষমতার জন্য আমি তিব্বতে উচ্চ লামা হিসেবে একটি পদ পেতে পারি। আমার দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি নিখুঁত, আর সাহস করে বলি, এগুলো সাধারণ মানুষের চেয়েও শক্তিশালী। আমি 150 মাইল দূরের বজ্রের শব্দ শুনতে পাই, আর আকাশে এমন রং দেখি যা অন্যরা দেখতে পায় না। এই দৃষ্টি ও শ্রবণশক্তির বিস্তৃতি আমার শৈশব থেকেই ছিল। পরে আমি সচেতনভাবে এটিকে আরও উন্নত করেছি। সাংবাদিক, যৌবনে আপনি কয়েকবার মারাত্মকভাবে অসুস্থ হয়েছিলেন। এটা কি কোনো রোগ, নাকি অভিযোজনেরই একটি শর্ত? টেসলা, হ্যাঁ। অনেক সময় এটা ঘটে শরীরের অতিরিক্ত ক্লান্তি বা জীবনীশক্তির ঘাটতির কারণে, আবার অনেক সময় এটি হয় শরীর ও মনের মধ্যে জমে থাকা বিষাক্ত প্রভাব থেকে মুক্তি পাওয়ার একটি প্রক্রিয়া হিসেবে। মানুষের মাঝে মাঝে কষ্ট পাওয়া দরকার। বেশিরভাগ রোগের উৎস আসলে আত্মা বা মনের ভেতরে। তাই আত্মা মন অনেক রোগী নিরাময় করতে পারে। আমি ছাত্রজীবনে লিকা অঞ্চলে ছড়িয়ে পড়া কলেরায় আক্রান্ত হয়েছিলাম। পরে আমি সুস্থ হয়েছিলাম, কারণ শেষ পর্যন্ত আমার বাবা আমাকে টেকনোলজি নিয়ে পড়ার অনুমতি দিয়েছিলেন, যেটা ছিল আমার জীবন। আমার কাছে বিভ্রম বা ইল্যুশন কোনো রোগ নয়, বরং মনের সেই ক্ষমতা যা পৃথিবীর 3 ডাইমেনশনাল সীমার বাইরে গিয়ে বাস্তবতা উপলব্ধি করতে পারে। আমি সারা জীবনই এগুলো অনুভব করেছি, আর আশেপাশের অন্যান্য ঘটনার মতোই এগুলোকে স্বাভাবিকভাবেই গ্রহণ করেছি। একবার শৈশবে আমি আমার চাচুর সঙ্গে নদীর ধারে হাঁটছিলাম এবং বলেছিলাম, পানি থেকে ট্রাউট মাছ উঠবে, আমি একটা পাথর ছুটব আর সেটা ভেঙে যাবে, কি সত্যিই সেটাই ঘটেছিল। ভয় আর বিস্ময়ে আমার কাকা চিৎকার করে উঠলেন, বাডে রেট্রো সাটানাস, অর্থাৎ কি থেমে যা শয়তান। তিনি শিক্ষিত ছিলেন এবং ল্যাটিনে কথা বলতেন। আমি তখন প্যারিসে ছিলাম, যখন আমার মায়ের মৃত্যুর দৃশ্য আমি অনুভব করি। আকাশ যেন আলো আর সঙ্গীতে ভরে উঠেছিল, আর সেখানে অসাধারণ কিছু সত্তা ভেসে বেড়াচ্ছিল। তাদের একজনের মধ্যে আমার মায়ের স্বভাব চরিত্রের ছাপ ছিল, যিনি আমাকে অসীম ভালোবাসা নিয়ে দেখছিলেন। সেই দৃশ্য মিলিয়ে যাওয়ার সাথে সাথেই আমি বুঝে গিয়েছিলাম, আমার মা আর বেঁচে নেই। সাংবাদিক, মিস্টার টেসলা, সপ্তম অভিযোজনটি কি? টেসলা, মানসিক ও জীবনশক্তি কিভাবে আমরা যেটা চাই সেটিতে রূপান্তরিত হয় এবং সব অনুভূতির ওপর নিয়ন্ত্রণ আনা যায়, এই জ্ঞানই সপ্তম অভিযোজন। হিন্দুরা একে বলে কুণ্ডলিনী যোগ।
এই জ্ঞান শেখা যায়, তবে কারও বহু বছর লাগে, আবার কারও জন্মগতভাবেই থাকে। আমার ক্ষেত্রে এর বেশিরভাগই জন্মগতভাবে এসেছে। এগুলো মূলত এমন এক শক্তির সঙ্গে গভীরভাবে যুক্ত, যাকে বলা যায় যৌনশক্তি, যা মহাবিশ্বের সবচেয়ে বিস্তৃত শক্তিগুলোর একটি। নারী সেই শক্তির সবচেয়ে বড় ও চোর অর্থাৎ আধ্যাত্মিক শক্তির চোর। আমি সবসময় এটা জানতাম এবং সে অনুযায়ী সতর্ক থেকেছি। আমি নিজেকে এমনভাবে গড়েছি, যেটা আমি চেয়েছি, একটি চিন্তাশীল ও আধ্যাত্মিক যন্ত্র হিসেবে। সাংবাদিক: মিস্টার টেসলা, নবম অভিযোজনটি কি? টেসলা: প্রতিদিন, প্রতিটি মুহূর্তে যতটা সম্ভব চেষ্টা করা, আমরা কে এবং কেন পৃথিবীতে আছি, তা যেন কখনো ভুলে না যাই। অসাধারণ মানুষরা যারা অসুস্থতা, দরিদ্রতা কিংবা সমাজের নিছক খামখেয়ালিপনা, ভুল বোঝাবুঝি, নিপীড়ন সহ আরও নানা সমস্যার সঙ্গে লড়াই করে যায়, যেন সমাজটা পোকামাকড়ে ভরা একটি জলাভূমির মতো, যেখানে তারা প্রায় তাদের মহৎ কাজটি শেষ হওয়ার আগ পর্যন্ত অবহেলিতই থেকে যায়। পৃথিবীতে এমন অনেক উপতিত ফেরেশতা আছে। সাংবাদিক: দশম অভিযোজনটি কি, মিস্টার টেসলা? টেসলা: এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। লিখে রাখো, মিস্টার টেসলা খেলেছেন। তিনি সারা জীবন খেলেছেন এবং তা উপভোগ করেছেন। সাংবাদিক: মিস্টার টেসলা, এটা কি আপনার আবিষ্কার আর কাজের সঙ্গেও সম্পর্কিত? এটা কি তাহলে একটা খেলা? টেসলা: হ্যাঁ, প্রিয় বালক। আমি বিদ্যুৎ নিয়ে খেলতে খুব ভালোবাসতাম। আমি সবসময় কুকডে যাই যখন সেই গ্রিকের অর্থাৎ প্রমিথিউসের গল্প শুনি, যে মানবজাতিকে আগুন দিয়েছিল যাতে তারা রান্না করে খেতে পারে। কি ভয়ঙ্কর গল্প! শাস্তি হিসেবে ঈগল তার যকৃত খুঁটে খুঁটে খেয়ে যায়। জিউসের কি যথেষ্ট বজ্রপাত আর বিদ্যুৎ ছিল না, যে সামান্য আগুন দেওয়ার জন্য প্রমিথিউসকে এমন শাস্তি দিতে হল? এখানে কিছু ভুল বোঝাবুঝি আছে। বজ্রপাতই হল সবচেয়ে সুন্দর খেলনা যা খুঁজে পাওয়া যায়। আর এটা তোমার লেখায় উল্লেখ করতে ভুলো না যেন নিকোলা টেসলা ছিলেন প্রথম মানুষ, যিনি বজ্রপাতকে আবিষ্কার করেছিলেন। সাংবাদিক: মিস্টার টেসলা, আপনি তো শুধু ফেরেশতা আর তাদের পৃথিবীতে অভিযোজন নিয়েই কথা বলছেন। টেসলা: তাই না কি? আসলে এটাই একই বিষয়। তুমি লিখতে পারো, তিনি ইন্দ্র, জিউস আর পেরনের ক্ষমতাগুলো নিজের ওপর নেওয়ার সাহস করেছিলেন। কল্পনা করো, এই দেবতাদের একজন যদি কালো ইভনিং স্যুট, বোলার হ্যাট আর সাদা কটন গ্লাভস পরে নিউ ইয়র্কের এলিটদের জন্য বজ্রপাত, আগুন আর ভূমিকম্প প্রস্তুত করছে। সাংবাদিক: আমাদের পত্রিকার পাঠকরা এই রসিকতা খুব পছন্দ করে। কিন্তু আপনি যখন বলেন যে আপনার আবিষ্কারগুলো, যা মানুষের জন্য বিশাল উপকারী, সেগুলো আসলে এক ধরনের খেলা, তখন আমি বিভ্রান্ত হই। অনেকেই এটা ভালোভাবে নেবে না, ভ্রু কুঁচকাবে। টেসলা: প্রিয় মিস্টার স্মিথ, সমস্যাটা হল মানুষ খুব বেশি সিরিয়াস। যদি তারা একটা সিরিয়াস না হতো, তাহলে তারা আরও সুখী হতো এবং অনেক বেশি সময় বাঁচত। চীনা প্রবাদে বলা হয়, অতিরিক্ত সিরিয়াসনেস জীবনকে ছোট করে দেয়। তাইপেই এর এক সরাইখানায় গেলে কেউ কেউ মনে করত তারা যেন রাজপ্রাসাদে ঢুকে পড়েছে। কিন্তু যেহেতু সংবাদপত্রের পাঠকরা ভ্রু কুঁচকাতে পছন্দ করে না, তাই চল আমরা এমন বিষয়েই ফিরে যাই যেগুলো তারা গুরুত্বপূর্ণ বলে মনে করে। সাংবাদিক: তারা আপনার দর্শন বা ফিলসফি কি তা শুনতে খুবই আগ্রহী হবে। টেসলা: জীবন হল একটি ছন্দ যেটাকে বুঝতে হয়। আমি সেই ছন্দ অনুভব করি, তার সঙ্গে নিজেকে মিলিয়ে দিই এবং তাতেই নিজেকে ভাসিয়ে রাখি। এই ছন্দ আমাকে অনেক কিছু দিয়েছে, আর যে জ্ঞান আমি পেয়েছি তা এরই দান। যা কিছু জীবিত, সবই এক গভীর ও বিস্ময়কর সম্পর্কের সঙ্গে যুক্ত, মানুষ আর তারকারাজি, অ্যামিবা আর সূর্য, হৃদয় আর অসীম সংখ্যক জগতের সঞ্চালন। এই সম্পর্কগুলো ভাঙার নয়, তবে এগুলোকে বোঝা যায়, নিয়ন্ত্রণ করা যায় এবং নতুন ধরনের সম্পর্ক তৈরি করা যায়, যা পুরনো সম্পর্ককে ভাঙে না, বরং তার ওপর নতুন মাত্রা যোগ করে। জ্ঞান আসে মহাশূন্য থেকে, আমাদের দৃষ্টি তার সবচেয়ে নিখুঁত প্রকাশ। আমাদের দুটি চোখ আছে, একটি পার্থিব, আরেকটি আধ্যাত্মিক। এই দুটি চোখকে এক করা উচিত। মহাবিশ্ব তার সব প্রকাশে জীবন্ত, ঠিক যেন একটি চিন্তাশীল প্রাণী। পাথরও একটি চিন্তাশীল ও অনুভূতিসম্পন্ন সত্তা, যেমন উদ্ভিদ, প্রাণী এবং মানুষ। একটি তারা যখন জ্বলে ওঠে, তখন সে যেন আমাদের দিকে তাকিয়ে আহ্বান জানা। আমরা যদি খুব বেশি আত্মকেন্দ্রিক না হতাম, তাহলে তার ভাষা ও বার্তা বুঝতে পারতাম। মানুষের শ্বাস-প্রশ্বাস, চোখ আর কানকে মহাবিশ্বের শ্বাস-প্রশ্বাস, চোখ আর কানের সঙ্গে মিলিয়ে চলতে হবে। সাংবাদিক: আপনি যখন এসব বলেন, আমার মনে হয় যেন আমি বৌদ্ধ ধর্মের গ্রন্থের কথা শুনছি, বা তাওবাদী পরম সত্যের কথা। টেসলা: ঠিক তাই। এর মানে হল, এমন এক সার্বজনীন জ্ঞান ও সত্য আছে যা মানুষ সবসময়ই কোনো না কোনোভাবে ধারণ করে এসেছে।
আমার অনুভব ও অভিজ্ঞতায় মহাবিশ্ব একটি মৌলিক পদার্থ এবং একটি সর্বোচ্চ শক্তি দিয়ে গঠিত, যার অসীম রকমের জীবনের প্রকাশ রয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, প্রকৃতির কোনো একটি গোপন রহস্য আবিষ্কৃত হলেই তা অন্য রহস্যগুলোকেও উন্মোচন করে। কিছুই লুকানো নয়, সবকিছুই আমাদের চারপাশে আছে, কিন্তু আমরা অন্ধ ও বধির হয়ে থাকি বলে তা বুঝতে পারি না। আমরা যদি আবেগ দিয়ে তাদের সঙ্গে যুক্ত হতে পারি, তাহলে তারা নিজেরাই আমাদের কাছে আসে। অনেক আপেল আছে, কিন্তু নিউটন একজনেই। তিনি কেবল একটি আপেল চেয়েছিলেন, যা তার সামনে পড়েছিল। সাংবাদিক, এই আলোচনার শুরুতেই যে প্রশ্নটা করা যেত, মিস্টার টেসলা, আপনার কাছে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ কি? টেসলা, সবকিছুই বিদ্যুৎ। শুরুতে ছিল আলো, একটি অসীম উৎস, যেখান থেকে পদার্থের বিন্দুকণাগুলো বেরিয়ে এসে মহাবিশ্ব ও পৃথিবীর সব রূপে বণ্টিত হয়ে যায়, জীবনের সব দিকের সাথে। কালোই আসলে আলোর প্রকৃত রূপ, শুধু আমরা তা দেখতে পাই না। এটি মানুষের জন্য এবং অন্যান্য জীবের জন্য এক অসাধারণ দান। এর প্রতিটি কণার মধ্যে আছে আলো, তাপ, নিউক্লিয়ার, রেডিয়েশন, কেমিক্যাল, মেকানিক্যাল এবং এক অজ্ঞাত শক্তি। এরই ক্ষমতা আছে পৃথিবীকে তার কক্ষপথে ঘোরানোর। এটাই প্রকৃত আর্কিমিডীয় লিভার। সাংবাদিক, মিস্টার টেসলা, আপনি তো বিদ্যুতের প্রতি খুব বেশি পক্ষপাতদুষ্ট। টেসলা, আমি নিজেই বিদ্যুৎ। অথবা যদি তুমি চাও, আমি মানবরূপে বিদ্যুৎ। তুমি, মিস্টার স্মিথ, তুমিও বিদ্যুৎ, কিন্তু তুমি সেটা বুঝতে পারো না। সাংবাদিক, তাহলে কি আপনি আপনার শরীরের মধ্য দিয়ে 10 লক্ষ ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত হতে দেওয়ার ক্ষমতার কথা বলছেন? টেসলা, কল্পনা করো, একজন মালিকে যদি গাছপালা আক্রমণ করে, এটা তো হাস্যকর হবে। মানুষের শরীর আর মস্তিষ্ক বিপুল পরিমাণ শক্তি দিয়ে গঠিত। আমার মধ্যে সেই শক্তির বড় অংশই বিদ্যুৎ। প্রত্যেক মানুষের ভেতরে থাকা এই শক্তির পার্থক্যই তার আমি কি বা আত্মা তৈরি করে। অন্যান্য জীবের ক্ষেত্রেও তাই, উদ্ভিদের আত্মা কি, যেমন খনিজ ও প্রাণীর ক্ষেত্রেও তাদের নিজস্ব সত্তা বা আত্মা আছে। মস্তিষ্কের কাজ এবং মৃত্যু আলোর মধ্যেই প্রকাশ পায়। আমার যৌবনে চোখ ছিল কালো, এখন নীল। সময়ের সাথে সাথে এবং মস্তিষ্কের চাপ বাড়ার ফলে তা আরও শক্তিশালী হয় এবং ধীরে ধীরে সাদা রঙের দিকে যায়। সাদা হল স্বর্গের রং। এক সকালে আমার জানালার পাশে একটি সাদা কবুতর এসে বসেছিল, যাকে আমি খাবার দিয়েছিলাম। সে যেন আমাকে জানাতে চেয়েছিল যে সে মারা যাচ্ছে। তার চোখ থেকে যেন আলোর রশ্মি বের হচ্ছিল। কোনো জীবের চোখে আমি এত আলো আগে কখনো দেখিনি, যতটা সেই কবুতরের চোখে দেখেছিলাম। সাংবাদিক, আপনার ল্যাবের কর্মীরা বলেন, আপনি যখন রেগে যান বা কোনো ঝুঁকির মধ্যে থাকেন, তখন সেখানে হঠাৎ আলোর ঝলক, আগুন আর বজ্রপাতের মতো ঘটনা দেখা যায়। টেসলা, এটা আসলে মানসিক শক্তির নির্গমন বা সতর্ক থাকার এক ধরনের সংকেত। আলো সবসময় আমার পাশে ছিল। তুমি কি জানো আমি কিভাবে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আর ইন্ডাকশন মোটর আবিষ্কার করেছিলাম, যেগুলো আমাকে ২৬ বছর বয়সে বিখ্যাত করেছিল? এক গ্রীষ্মের সন্ধ্যায় বুদাপেস্টে আমি আমার বন্ধু সিগেতির সঙ্গে সূর্যাস্ত দেখছিলাম। হাজারো আগুন যেন হাজার রঙে ঘুরে বেড়াচ্ছিল আকাশে। আমি তখন গোটের ফাউস্ট মনে করে তার কবিতা আবৃত্তি করছিলাম। ঠিক তখনই যেন কুয়াশার মতো এক অবস্থায় আমি স্পিনিং ম্যাগনেটিক ফিল্ড আর ইন্ডাকশন মোটরকে দেখতে পেলাম। আমি সেগুলো সূর্যের ভেতরেই দেখেছিলাম। সাংবাদিক, মিস্টার টেসলা, হোটেলের লোকজন বলছে বজ্রপাতের সময় আপনি নিজেকে ঘরে বন্ধ করে ফেলেন এবং নিজের সঙ্গে কথা বলেন। টেসলা, আমি বজ্রপাত আর গর্জনের সঙ্গে কথা বলি। সাংবাদিক, তাদের সঙ্গে? কোন ভাষায়, মিস্টার টেসলা? টেসলা, বেশিরভাগ সময় আমার মাতৃভাষা। সেই ভাষায় শব্দ আর ধ্বনি আছে, বিশেষ করে কবিতায়, যা তাদের সঙ্গে কথা বলার জন্য সবচেয়ে উপযুক্ত। সাংবাদিক, আমাদের ম্যাগাজিনের পাঠকরা খুব কৃতজ্ঞ হবে যদি আপনি একটু ব্যাখ্যা করেন। টেসলা, শব্দ শুধু বজ্রপাত আর বিদ্যুতের মধ্যেই থাকে না, বরং তা আলো আর রঙে রূপান্তরিত হয়। একটি রঙও শোনা যায়। ভাষা মূলত শব্দের, মানে তা শব্দ আর রং থেকেই তৈরি। প্রতিটি বজ্রপাত আর বিদ্যুৎ আলাদা, এবং তাদের নিজস্ব নাম আছে। আমি তাদের মধ্যে কিছু নাম দিই আমার জীবনের কাছে মানুষদের নামে, অথবা যাদের আমি শ্রদ্ধা করি তাদের নামে। আকাশের আলো আর বজ্রধ্বনির মধ্যে আমার মা, বোন, ভাই ড্যানিয়েল, কবি ইজোভান ইজোভানোভিচ জমাই এবং সার্বিয়ার ইতিহাসের আরও অনেক ব্যক্তি বেঁচে আছেন। ইসাইয়া, ইজেকিয়েল, লিওনার্দো, বিথোভেন, গোয়া, ফ্যারাডে, পুশকিন এবং আরও অনেক নাম, এইসব জ্বলন্ত নাম বজ্র আর বিদ্যুতের সেই স্রোত ও জটিলতার ভেতরে চিহ্ন হয়ে আছে, যা সারা রাত থেমে না থেকে পৃথিবীতে মূল্যবান বৃষ্টি আনে, আবার কোথাও কোথাও গাছ বা গ্রামও জ্বালিয়ে দেয়।
বজ্রপাত আর বিদ্যুৎ আছে, এবং তারা সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে শক্তিশালী, যা কখনো হারিয়ে যায় না। তারা বারবার ফিরে আসে, আর আমি হাজারো স্রোতের মধ্যে তাদের চিনে ফেলি। সাংবাদিক, আপনার কাছে বিজ্ঞান আর কবিতা কি একই জিনিস? টেসলা, এগুলো এক মানুষের দুটো চোখের মতো। প্রকৃতি উইলিয়াম ব্লেককে শিখিয়েছিল যে মহাবিশ্ব কল্পনা থেকেই জন্ম নিয়েছে, এবং যতক্ষণ পৃথিবীতে শেষ মানুষটির অস্তিত্ব থাকবে, ততক্ষণ এটিও টিকে থাকবে। কল্পনার সাহায্যে এমন একটি চক্র তৈরি হয়, যার মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানীরা সব গ্যালাক্সির তারকারাজিকে একত্র করতে পারেন। এটি সেই সৃজনশীল শক্তি যা আলোকশক্তির সমতুল্য। সাংবাদিক, আপনার কাছে কি কল্পনা বাস্তব জীবনের চেয়েও বেশি বাস্তব? টেসলা, কল্পনাই জীবনের জন্ম দেয়। আমি আমার চিন্তাভাবনা দিয়েই নিজেকে পুষ্ট করেছি। আমি আবেগ, স্বপ্ন আর দর্শনকে নিয়ন্ত্রণ করতে শিখেছি। আমি সবসময় আমার উদ্দীপনাকে লালন করেছি, যেমন কেউ খুব যত্ন করে কোনো মূল্যবান জিনিসকে লালন করে। আমার পুরো দীর্ঘ জীবন আমি এক ধরনের উচ্ছ্বাস ও মুগ্ধতার মধ্যে কাটিয়েছি। এটাই ছিল আমার সুখের উৎস। এই অনুভূতি আমাকে এত বছর ধরে সেই কাজের ভার সহ্য করতে সাহায্য করেছে, যা 5টি জীবনের জন্যও যথেষ্ট হতো। রাতে কাজ করাই সবচেয়ে ভালো, কারণ তখন নক্ষত্রের আলো আর মহাবিশ্বের সঙ্গে গভীর বন্ধন অনুভব করা যায়। সাংবাদিক, আপনি বলেছিলেন যে আমি প্রতিটি সত্তার মতোই আলো। এটা আমাকে গর্বিত করে, কিন্তু স্বীকার করছি, আমি পুরোপুরি বুঝতে পারছি না। টেসলা, বুঝতেই হবে এমন তো নয় মিস্টার স্মিথ। এটুকু বিশ্বাস করাই যথেষ্ট। সবকিছুই আলো। আলোর এক একটি রশ্মির মধ্যেই এক একটি জাতির ভাগ্য নিহিত থাকে। প্রতিটি জাতিরই নিজস্ব একটি রশ্মি আছে সেই মহা আলোর উৎসে, যাকে আমরা সূর্য হিসেবে দেখি। আর মনে রেখো, যারা একবার সত্যিকারভাবে অস্তিত্ব লাভ করেছে, তারা কেউই পুরোপুরি মারা যায় না। তারা আলোতে রূপান্তরিত হয়, এবং সেই রূপেই এখনও অস্তিত্ব বজায় রাখে। রহস্যটা হল, আলোর কণাগুলো আবার তাদের মূল অবস্থায় ফিরে যেতে পারে। সাংবাদিক, এটা তো তাহলে পুনরুত্থান। টেসলা, আমি একে বলতে বেশি পছন্দ করি পূর্ববর্তী শক্তিতে প্রত্যাবর্তন। খ্রিস্ট এবং আরও কয়েকজন এই রহস্য জানতেন। আমি খুঁজে চলেছি কিভাবে মানবশক্তিকে সংরক্ষণ করা যায়। এটি আলোরই বিভিন্ন রূপ, কখনো কখনো যা স্বর্গীয় আলোর মতো সরল ও বিশুদ্ধ। আমি এটা নিজের স্বার্থে খুঁজিনি, বরং সবার কল্যাণের জন্য। আমি বিশ্বাস করি, আমার আবিষ্কারগুলো মানুষের জীবনকে আরও সহজ ও সহনীয় করে তুলবে, এবং তাদের আধ্যাত্মিকতা ও নৈতিকতার দিকে পরিচালিত করবে। সাংবাদিক, আপনি কি মনে করেন সময়কে বিলুপ্ত করা সম্ভব? টেসলা, পুরোপুরি নয়, কারণ শক্তির প্রথম বৈশিষ্ট্যই হল, এটি রূপান্তরিত হয়। এটি চিরন্তন রূপান্তরের মধ্যে থাকে, ঠিক তাওবাদীদের মেঘের মতো। তবে এটা সম্ভব যে মানুষ পার্থিব জীবনের পরও তার চেতনা ধরে রাখতে পারে। মহাবিশ্বের প্রতিটি কোণেই জীবনের শক্তি রয়েছে, তার একটি হল অমরত্ব, যার উৎস মানুষের বাইরে, এবং যা মানুষের জন্য অপেক্ষা করে। মহাবিশ্ব আধ্যাত্মিক, আমরা কেবল আংশিকভাবে তা। মহাবিশ্ব আমাদের চেয়ে বেশি নৈতিক, কারণ আমরা তার প্রকৃতি জানি না এবং কিভাবে আমাদের জীবনকে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হয়, তাও বুঝি না। আমি নিজেকে বিজ্ঞানী বলে মনে করি না। বিজ্ঞান হয়তো সেই প্রশ্নের উত্তর খোঁজার সবচেয়ে সুবিধাজনক উপায়, যে প্রশ্ন সবসময় আমাকে তাড়া করেছে এবং যা আমার দিন ও রাতকে আগুনের মতো জ্বালিয়ে তুলেছিল। সাংবাদিক, বিশ্বাসটা কি? টেসলা, তোমার চোখ দুটো কি উজ্জ্বল হয়ে উঠেছে! আমি যা জানতে চেয়েছিলাম তা হল, একটি পতনশীল তারার কি হয় যখন সূর্য নিভে যায়। তারাগুলো ধুলোর মতো বা বীজের মতো এই পৃথিবী কিংবা অন্য জগতে ঝরে পড়ে, আর সূর্য আমাদের মন ও অসংখ্য জীবনের ভেতর ছড়িয়ে যায়, যা পরে নতুন আলো হিসেবে পুনর্জন্ম নেয়, অথবা মহাজাগতিক বাতাস হয়ে অসীমের মধ্যে ছড়িয়ে পড়ে। আমি বুঝতে পারি যে এটি মহাবিশ্বের গঠনের মধ্যেই অপরিহার্যভাবে অন্তর্ভুক্ত। কিন্তু আসল বিষয় হল, এই অসংখ্য তারা আর সূর্যের মধ্যেও অন্তত একটি, এমনকি সবচেয়ে ক্ষুদ্রটিও, নিজেকে টিকিয়ে রাখে। সাংবাদিক, কিন্তু মিস্টার টেসলা, আপনি তো বুঝতেই পারছেন যে এটা অপরিহার্য, এবং পৃথিবীর নিয়ম বা গঠনের সংবিধানের মধ্যেই অন্তর্ভুক্ত। টেসলা, যখন কোনো মানুষ উন্মত্ত হয়ে যায়, তখন তার সর্বোচ্চ লক্ষ্য হওয়া উচিত একটি উল্কার পেছনে দৌড়ানো, এবং সেটিকে ধরার চেষ্টা করা। তখন সে বুঝবে যে তার জীবন তাকে দেওয়া হয়েছে এই কারণেই, এবং এভাবেই সে রক্ষা পাবে। একদিন তারাগুলোকেও ধরা সম্ভব হবে। সাংবাদিক, তাহলে এরপর কি ঘটবে? টেসলা, সৃষ্টিকর্তা হেসে বলবেন, এটা কেবল এই জন্যই পড়ে যে তুমি তাকে তাড়া করো এবং তাকে ধরে ফেলো। সাংবাদিক, আপনি যে কসমিক পেইন বা ঘি মহাজাগতিক যন্ত্রণা কি নিয়ে আপনার লেখায় প্রায়ই বলেন, এটা কি তার বিরোধী নয়? আর এই মহাজাগতিক যন্ত্রণা আসলে কি?
টেসলা, না, কারণ আমরা পৃথিবীতে আছি। এটা এমন এক ধরনের রোগ যার অস্তিত্ব অধিকাংশ মানুষই বুঝতে পারে না। এ থেকেই জন্ম নেয় আরও অনেক রোগ, কষ্ট, অসুস্থতা, দুঃখ, যুদ্ধ এবং মানবজীবনকে অযৌক্তিক ও ভয়াবহ করে তোলে এমন সব কিছু। এই রোগ পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়, তবে সচেতনতা এটাকে কম জটিল ও কম বিপজ্জনক করতে পারে। যখন আমার খুব কাছের এবং প্রিয় কেউ আঘাত পেত, আমি শারীরিকভাবে ব্যথা অনুভব করতাম। কারণ আমাদের দেহ একই রকম উপাদান দিয়ে গঠিত, আর আমাদের আত্মা একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্য সুতো যুক্ত। মাঝে মাঝে যে অজানা গভীর দুঃখ আমাদের আচ্ছন্ন করে, তার মানে হতে পারে এই পৃথিবীর কোথাও অন্য প্রান্তে একটি শিশু বা কোনো মহৎ হৃদয়ের মানুষ মারা গেছে। বিশ্বব্রহ্মাণ্ড নির্দিষ্ট কিছু সময়ে নিজেকে নিয়ে এবং আমাদেরকেও নিয়ে এক ধরনের অসুস্থতা অনুভব করে। কোনো তারার বিলুপ্তি কিংবা ধূমকেতুর আবির্ভাব আমরা যতটা কল্পনা করতে পারি, তার চেয়েও বেশি প্রভাব ফেলে আমাদের উপর। পৃথিবীর জীবদের মধ্যে সম্পর্ক আরও মজবুত, আমাদের অনুভূতি ও চিন্তার কারণে কোনো ফুল আরও বেশি সুগন্ধ ছড়াতে পারে, আবার নীরবতায় ঝরে পড়তেও পারে। এই সত্যগুলো আমাদের শিখতে হবে যাতে আমরা আরোগ্য লাভ করতে পারি। আরোগ্যের উপায় রয়েছে আমাদের হৃদয়ে, এবং সমানভাবে সকল প্রাণের সেই হৃদয়ে রয়েছে, যাকে আমরা মহাবিশ্ব বলে সম্বোধন করি।